বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার। এই শহরে আবার উত্তাল হয়ে উঠল গত 2024 সালের 5ই আগস্ট যে ঘটনা ঘটেছিল, সেই ঘটনার পরে আবারও শিক্ষা প্রতিষ্ঠানে, শুধু শিক্ষা প্রতিষ্ঠান বললে ভুল হবে, সেই শিক্ষা প্রতিষ্ঠান যেটা হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, যে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা মনে করি এটাই হচ্ছে নিরাপদ, এখানে পড়তে গেলে আমার কোনো বিপদের আশঙ্কা নেই। কিন্তু আজকে আমরা কি দেখছি, যে শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে একদিকে যেমন আরজিকর হলো আগস্ট মাসে, গত আগস্টে, আর ঠিক আগস্টের বর্ষপূর্তি তার মধ্যে আবারও আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান ল কলেজ, আইন কলেজ, সেখানে ফের ধর্ষিতা হলেন আরেক ছাত্রী। কোথায় গেল এ বাংলার নারী নিরাপত্তা? যারা নারী নিরাপত্তা নিয়ে বড়াই করেন, সত্যি কি এ বাংলায় নারী নিরাপত্তা রয়েছে? আমরা যদি দেখি আরজিকর টু কসবা ল কলেজ, নারী নিরাপত্তায় বাংলার কি অবস্থা, আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব, আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ এবং পদ্মশ্রী কাজী মাসুম আক্তার। মাসুমদা, আপনাকে স্বাগত। মাসুমদা, যেটা বিষয় যে নারী নিরাপত্তা নিয়ে এত বড়াই করে যারা, এবং আমরা যারা জানি যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আমি পড়তে যাব বা যেখানেই যাই, সেখানে আমার একটা নিরাপত্তার ব্যাপার থাকে এবং নিরাপদ বলে মনে করি। কিন্তু এখন দেখা যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ নয়, হাসপাতাল নিরাপদ নয়, যেখানে আমি পড়তে যাচ্ছি, শিক্ষা নিতে যাচ্ছি, সেখানে নিরাপদ নয়। তাহলে এই রাজ্যে যারা নারীর যে নিরাপত্তা নিয়ে বড়াই করে, তারা কি বলবে, তারা কি বলছে? আপনি কি মনে করেন, আপনি কি বলবেন? পৃথিবীর সবচেয়ে বড় সম্পদের নাম হচ্ছে প্রেম। আসলে প্রেম নিরাপদ নয়, প্রেম নষ্ট হয়ে যাচ্ছে পৃথিবীতে। প্রেম আর অপ্রেমের মধ্যে যে সীমারেখা উঠে যাচ্ছে, তা প্রেম তো ল কলেজে হবে, তো এই প্রেমের সাথে যে অপ্রেম সেটাও তো রয়েছে। কিন্তু যেখানে প্রেম অপ্রেম কিছু নেই, শুধু নারী শরীর আছে, সে সাক্ষী তো আমি নিজে। মানে আমি একটা এমন ব্যক্তি, কথা বলতে গেলেই প্র্যাকটিক্যাল নিজে কিছু কাজ করার উদাহরণ চলে আসে। যেমন আমি ছিলাম 2012 সালে ঢুকেছিলাম সেই মেটিয়াবুরুজের মাদ্রাসায়, স্কুল ছেড়ে দিয়ে হাই মাদ্রাসা হেডমাস্টার এসেছিলাম। এসে দেখলাম টিচাররা বললেন, নিজের চোখের সামনে দেখলাম, আমি তো রক্তাক্ত হয়েছিলাম, তার ব্যাকগ্রাউন্ড অনেক আগে থেকে ছিল, একদিনও হয়নি, অন্যায় কাজ করেছে। যতগুলো ছাত্রী স্কুলের বাচ্চা বাচ্চা ছাত্রী, ওই মেটিয়াবুরুজে অনেকে লেটে পড়াশোনা অনেকে শুরু করে, ফলে তুলনামূলক বয়স বেশি বাচ্চা হলেও, মানে 9, 10-এ পড়তে পড়তে দেখা বিয়ে পড়ছে যে স্টুডেন্টরা, ওখানে দেখা যাবে 9, 10-এ পড়ছে, এরকম টাইপের। বাইরের ছেলেরা লুঙ্গি পরে ক্লাসের মধ্যে ঢুকে মেয়েদের সাথে শারীরিক অসভ্যতা করতো, টিচাররা চুপ করে বসে থাকতো। কেউ কেউ এখন মিনি পাকিস্তান বলছে, পাকিস্তান নিশ্চয়ই এতটা হয় না। পাকিস্তানকে আপনি খারাপ বলবেন না, মিনি পাকিস্তান খারাপ বলতে পারেন। পাকিস্তানে তো ধর্মকর্ম নিয়ে একটু ভাবনা চিন্তা হয়, এখানেও মাথায় কাপড় টাপড় দেয়। চোখের সামনে দেখেছি এটা। যারা মিডিয়াগুলো এই ল কলেজে পড়ে তাদেরকে আবার চেতাবনী দিচ্ছে একদম, আর কি ওরা নিউজ করেনি, কিচ্ছু একটা কথা বলেনি, ওরা সিলেক্টিভ প্রতিবাদ করে, এরা তিলোত্তমা দেখতে পায়। আর আলিপুরদুয়ারে 3টি মেয়ে তিলোত্তমা আন্দোলন চলাকালীন সময়ে, আলিপুরদুয়ারে 3টি মেয়ে, অন্য যার কথা বাদ দিন, আলিপুরদুয়ার শুধু বলছে, এই তিলোত্তমার যখন তোলপাড়, তখন 3টি শিশুকে ধর্ষণ করে কোথাও জ্বালিয়ে দেওয়া হয়েছে, কোথাও ডুবিয়ে দেওয়া হয়েছে। তার মায়ের নাম জানে, শিশুর নাম তো জানবেই না, ছেড়ে দিয়ে নাকি বলা যাবে না নাম। বাম্মার পাশে কেউ গেছে, যায়নি, মিডিয়া বলেনি তাই যায়নি। ক্লিয়ার যন্ত্রণা এক, ধর্ষণের অত্যাচারটা একই রকম। এটা উঠেছে, 200 মেয়ে আছে, 200 বালিকা রাজনৈতিক বলি হয়ে মারা গেছে, ওই যে তামান্না, আর ধর্ষণে বলি হয়ে ঘরে ঘরে অত্যাচারিত, ধর্ষণে বলি হয়ে ছাত্র ছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের 200 চিঠি আছে আমার কাছে। একটা উদাহরণ দিচ্ছি, একটি ছাত্রীর বাবা আমাকে ফোন করে, সে চিন্তা আমাকে, স্যার আমার মেয়ে রেজাল্ট আউট হয়েছে, অনলাইনে দেখেছি পাস করেছে, কিন্তু মার্কশিটটা স্যার আপনার কাছ থেকে নিতে হবে। আমার মেয়ে স্কুলে যেতে পারবে না স্যার, আপনার বাড়ি থেকে ওই মার্কশিটটা নেবে। আমি তো আকাশ থেকে পড়ে গেলাম,
আমি বললাম মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এটা তো স্কুলে সই করে নিতে হয়, রেজিস্টার আছে তো মার্কশিট রেজিস্টার, সই করে নিতে হয়। তো আপনার মেয়ে সই করবে, আপনি গার্জিয়ান সই করবে, তবে তো ছাড় পাবি। আমার বাড়িতে হয় নাকি সব আছে নাকি? বলছে না স্যার তাহলে আর মার্কশিট না হলো না। আমি তো অবাক, আমি এবার কী কথা বলতে, স্কুল তো কাছে, বাড়ির কাছে তো আপনার স্কুলটা, আর আমার বাড়ি অনেক দূরে। বলছে স্যার আমার মেয়ে গেলেই পাশের বাড়ি মল্লিক পরিবার একটি ছেলে তুলে নিয়ে পালাবে, কারণ আমরা গরিব, ওরা হচ্ছে কাপড় কাটে, ব্যবসায়ী ধনী, আমার মেয়ের শরীরের উপর পূর্ণাঙ্গ অধিকার তার আছে। ক্লিয়ার? ক্লাসের মধ্যে টিচার বসে আছে, কাঁচি দিয়ে বেরো দেবে, ছাত্রীদের সাথে অসভ্যতা করছে ক্লাসের মধ্যে ঢুকে, স্কুল ক্লাস চলাকালীন সময় সিঁড়ি দিয়ে উঠতে গেটের কাছে বিয়ে করবো আর কি, বিয়ে ওকে ভালো, দুটো বউ আবার আছে, তবু ওই বাচ্চা মেয়েকে বিয়ে করবে, অসভ্যতা গেটের সামনে। আমি পুলিশ পিকেট বসিয়ে দিয়েছিলাম, পুলিশ পিকেট, মোবাইল নিয়ে আসতো, মোবাইল গন্ধ গন্ধ ছবি দেখতো ছেলেমেয়েরা, সব আটকে দিয়েছিলাম। আমি বলেছিলাম যদি নিজের বাবা ভাইরও আসে তো ঢুকতে পারবে না আমার পারমিশন ছাড়া, কঠিন করে আইন করে দিয়েছিলাম। পরে আমাকে তারপরে 2-3 মাসের মাথায় মারা হয়েছিল, আমি ঢোকার 3 মাসের মাথায়, তারপরে আবার 3 বছরের মাথায় জাতীয় সঙ্গীত বা অন্য ইস্যুতে হত্যার চেষ্টা হয়েছিল। তাতেও ওই লুঙ্গিপরা গুন্ডারা ছিল, যাদের নারী শরীরকে ব্যবহার করতে দিইনি। শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যেক দপ্তরকে লিখিত করেছি, কেউ পদক্ষেপ নেয়নি। তাহলে এই যদি পরিবেশ পরিবর্তন থাকে, ল কলেজে ওই একটি মেয়েকে ধর্ষণ করেছে, 2 দিন ছাড়াই ধর্ষণ হওয়ার কথা ছিল, কম হচ্ছে ধর্ষণটা। যেটা হয়েছে ওটা অতি স্বাভাবিক ঘটনা ঘটেছে, ওটা আমি অস্বাভাবিক বলছি না, কারণ ওটা হামেশাই ঘটে, নিউজ হয় না, হামেশা এগুলো ঘটে, নিউজ হয় না, কেউ বলে না, মেয়েরা চেপে যায়, ওই মেয়েটা চেপে যাওয়ার কথা ছিল, এই মেয়েটিও চেপে যাওয়ার কথা ছিল। কী করে চেপে যাওয়ার কথা ছিল? ও তো ধর্ষণের ভিডিও করেছে, বলেছে তুই যদি বলিস বাইরে বলে দেবো। ওর বাবা মা একটু সাহসী, যা হবার হবে, থানায় গিয়ে আর কি চল, তবে এটা নিউজ হয়েছে। নিউজ অধিকাংশ ক্ষেত্রে হয় না, ঝুঁকি নেয় না, মেরে দেবে তো। ফলে আপনি যেটা বলছেন ক্ষয় রোগ তৈরি হয়েছে একটা। আমি আপনাকে কত উদাহরণ দেব, আমি এখনও যেখানে আছে সেখানেও অনেক নোংরামির বিরুদ্ধে লড়াই করছি। লড়াইটা খুব গভীরে গিয়ে করতে হয় দাদা। আচ্ছা, বকটুই যে মারা গিয়েছিল 10 জন, সংখ্যালঘু ছিল তো, তার মধ্যে একটি পুরুষ ছিল, একটি বালিকা ছিল, আর বাকি 8টা ছিল মহিলা, বাড়ির মহিলা, বালিকাও ছিল। বলুন কাদের কাদের শাস্তি এখন হয়েছে? কয়েকদিন জেলে ছিল, এরা কয়েকদিন জেলে থাকবে, মুক্তি পেয়ে যাবে এবং টিকিট পাবে। যে ছেলেটি মনোজিৎ তো নাম না, সামনে লোকসভা বিধানসভা ইলেকশনে টিকিট পায়, বলুন কি বলবেন আপনি? কিচ্ছু হয়নি, ও গ্রেট। 3 জন শুনলাম নাকি, 2 জনে কি, আচ্ছা গণধর্ষণ বলছে আমি ঠিক বুঝলাম না। এরা ফটো তুলেছে, মানে ধর্ষণ বলতে গেলে যখন শারীরিক পাপাচারটা হয় তাকে ধর্ষণ বলে, আমি যখন বুঝি। গণধর্ষণ একজনই তো করেছে, একজন করলে তো একজনই রিপোর্টে গণধর্ষণ, আমি গণধর্ষণ কথাটা লিখছে কেন আমি বুঝতে পারছি না। গণধর্ষণ এটা রিপোর্টেই, মানে এখন সংবাদ মাধ্যমে যা প্রকাশ হয়েছে বা আমরা যেগুলো জানতে পারছি তাতে যে রিপোর্ট, মেডিকেল রিপোর্ট হয়েছে তাতে গণধর্ষণ বলা হয়। তাহলে হতে পারে, আমি জানি না, সেটা ডাক্তারবাবুরা বুঝুন। আবার দেখুন, এটা তো গোপন জবানবন্দি, সেটা আমরা জানি না কি জবানবন্দি নিয়েছে, কিন্তু যে অভিযোগ বা যে রিপোর্টটা আসছে তাতে নাকি এটাই বলা হয়েছে, এটা আমরা সংবাদ মাধ্যম থেকে জেনেছি। না, প্রশ্ন এখন এটাই যে আপনি তো বললেন যে সত্যি তো অনেকগুলো উদাহরণ আপনি দিলেন, আপনি যে মানে একদম ভুক্ত, আমি ডকুমেন্ট দেবো, মাননীয় মুখ্যমন্ত্রীকে, পুলিশকে বলছে, কলকাতা পুলিশকে বলছে, ডকুমেন্ট দেবো আমি, প্রমাণ। আমি আপনাকে অন্য কথা বলছি, এটা মৌলিক অসুখের কথা বলছি, প্রেমহীনতার কথা বলছি। ছেলেটি ওকে ভালোবাসতো নাকি, ওকে বিয়ে করতে চেয়েছিল নাকি, মানে আমার মনে হয় ধরুন কেউ কাউকে চেয়েছে জীবনে, হয়তো পায়নি, সে তো অন্য কারো আপন হতে পারে, তবু তার ভালো চাইব, সেই জন্য অন্যত্র সুখে থাকে। এর নাম হচ্ছে প্রেম, লাভ। একদম ভালোবাসাটা গেছে কোথায় আপনি খেয়াল করে দেখুন তো। আমি পাওয়ারের কথাটা পরে যাচ্ছি। ওই মনোজিতের পরিষ্কার ধারণা আছে, আমি কদিন জেলে খাটিয়ে শাহরুখ খান, আমির খানের মতো, সলমান খানের মতো হিরোর মতো একটা গেলাম, আই লাভ ইউ, ভালোবাসলাম, পাত্তা দিল না, থাম করে মেরে দিলাম, তারপর জেলটাই ঘুরেছে, আবার বিয়ে করে ফেললাম, ঢাকঢের গিয়ে সব হয়ে গেল। সিনেমাস্টিক ব্যাপার কিছু। এটা নিয়ে যে হয়ে করছে না, এই যে আমাকে বলতে হচ্ছে না, আমার বিরক্ত লাগছে এগুলো সব। এটা চলছে, এটা প্রকাশিত, বাকিগুলো অপ্রকাশিত। অপ্রকাশিত সংখ্যা হচ্ছে 99.99%, আর 0.001% এতক্ষণ বই পাবো করছে। একদম সংবাদ মাধ্যমে যেগুলো উঠে আসছে সেগুলো নিয়ে হয়তো চুলচেরা বিশ্লেষণ, সেগুলো নিয়ে অনেক কিছু হয়, কিন্তু এই মাসুম আক্তারদের মতো মানুষদের সমাজের যদি কাজে লাগানো হয়, তবে শুধু আমি হিন্দু মুসলমান এসব কিছু নয়,
এগুলো সব হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করা। শিক্ষাই হচ্ছে মানুষকে আনতে পারে অন্ধকার থেকে আলোয়। তো এই মাসুম আক্তারদের মতো মানুষকেই কিন্তু এই আলোয় নিয়ে আসতে হবে, যারা অন্ধকার থেকে আলোয় নিয়ে আসবে এই সমাজকে, তবেই কিন্তু মুক্ত হতে পারি আমরা। ধন্যবাদ। আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত অবশ্যই আমাদের চ্যানেলে জানাবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।